ভূমিকার আশা করেছেন। জঙ্গি ইস্যু আলোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির টেবিলেও আমরা যতগুলি জঙ্গি গ্রেফতার করেছি, যতগুলি জঙ্গি মারা গেছে, তার অধিকাংশ কিন্তু নর্থ বেঙ্গলে। পুলিশের এই শীর্ষকর্তা মনে করেন এর কারণ খুঁজতে প্রয়োজন নিবিড় গবেষণা। সংগঠনের নেতৃত্ব 2004 সালে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবির প্রথম উত্থান ঘটেছিল রাজশাহী বিভাগে। মাঝে কিছুদিন স্তিমিত থাকলেও 2014 সাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গিদের তৎপরতা প্রকাশ্যে আসে। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে হত্যা, হামলার পাশাপাশি এখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে দেশের অন্য এলাকায় নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। খুবই শান্তিপ্রিয় মানুষ। এই সরলতাটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের কতিপয় দুর্বৃত্ত এটাকে একটি উপযুক্ত ক্ষেত্র ভেবে নিয়েছি। আমাদের যাত্রাপথে কিছু বাধা সৃষ্টি করছে, কিন্তু এখানে আমরা কোনো মতেই এটাকে আমরা রুট করতে দিব না। প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে চালানো হচ্ছে জঙ্গি বিরোধী সচেতনতা তৈরির কাজ। তবে সব জেলায় পুলিশ সমানভাবে তৎপরতা চালাতে পারছে না। পুলিশ কাজ করে যাচ্ছে, বিশেষ করে যে কাজগুলো হয়েছে এর মধ্যে আমি যদি বলি একক কৃতিত্ব যদি আমি আমার দিতে চাই, তাহলে আমাকে বগুড়াকে দিতে হয়, যারা সার্বক্ষণিকভাবে কিছু লেগে আছে। রাজনীতিকদের মতে শিগগির পুলিশের প্রস্তাবিত জঙ্গি বিরোধী বিশেষায়িত ইউনিট নামানো হলে এ অঞ্চলে শঙ্কা কাটবে না। রাজশাহীতে জঙ্গি তৎপরতার রোধে স্পেশাল টাস্ক ফোর্স দেওয়া হোক, পর্যালোচনা করে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারে। এটা পিছনে লেগে থেকে এটা ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এই ডিভিশনটা শুধুমাত্র টেরোরিজমের এগেনস্টে তারা কাজ করবে এবং সারা বাংলাদেশটাকে তারা কন্ট্রোল করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম গঠনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবশেষ সংসদীয় কমিটির সভায়। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দুপুরে বাংলাদেশের এবার ব্যবসা বাণিজ্যের খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মী তৌহিদ হোসেনের কাছে। তিনি এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জোহার। আর আজকে ঠিক ব্যবসা বাণিজ্যের কি ধরনের খবর আপনার কাছে? কিছুদিন আগে কিন্তু বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছিল চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.8। কিছুক্ষণ আগে পরিকল্পনা মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন সেটি 7.5 ভাগ হবে। অর্থাৎ এই বিতর্ক কিন্তু এখনো চলছে। আমরা দর্শকদেরকে জানাবো বিস্তারিত, পাশাপাশি জানাবো যে বিদেশি কর্মীরা আসলে বাংলাদেশ থেকে কত কোটি ডলার বিদেশে নিয়ে যাচ্ছে প্রত্যেক বছর। তবে তার আগে দুপুরে বাংলাদেশের এই প্রজেক্টটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের ভেতরে, আমাদের সাথে থাকুন। সাথে আছি আমি তৌফিক হোসেন। অর্থবছরের প্রথম 6 মাসে কৃষি, শিল্প ও সেবা খাতে বেশ ভালো প্রবৃদ্ধি হয়েছে। এই কারণেই চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 7.5 ভাগ হবে বলে আশাবাদী পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সকালে নিজ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন, জানান সঠিক তথ্য উপাত্ত বিশ্লেষণে পরিসংখ্যান ব্যুরোর উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় আইএমইডি ও গবেষণা বৃদ্ধির জন্য বিআইডিএস এর সক্ষমতা বাড়াতে নানামুখী পরিকল্পনা নেওয়া হচ্ছে। ডিসেম্বর মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি, যা এখন পর্যন্ত মাসভিত্তিক খরচের হিসেবে সর্বোচ্চ। আমাদের মাতৃমৃত্যু হার কৃষিতে আমরা পিছিয়ে গেছি, একথা আমরা কেউ বলবেন না, বলতেও পারবেন না। আর শিল্প খাতে আমাদের গ্রোথ 11-এর উপরে, তো 18% গ্রোথ রেট রেভিনিউ খাতে খুব ভালো। আমাদের রপ্তানি বাণিজ্যের আমাদের প্রায় 6% মতো গ্রোথ আছে। এটা যদি হয় তাহলে ইন্ডিয়ান কেসে আমাদের 7.5% জিডিপিতে প্রবৃদ্ধি আমাদের না হওয়ার কোনো কারণ নাই। তো আমরা, এটা হচ্ছে আমাদের প্রজেকশন। দেশে দক্ষ কারিগর না থাকায় বিদেশি কর্মীরা বছরে নিয়ে যাচ্ছে 600 কোটি ডলার। শিল্প বিকাশের সাথে আনুপাতিক হারে এই ব্যয় বাড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। বলছেন, নানা দুর্বলতায় দেশের উচ্চশিক্ষিতরাও সেই জায়গা পূরণ করতে পারছে না। তার উপর তরুণদের বড় একটি অংশ বেকার, তাই সমস্যা সমাধানে কারিগরি দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শেহাদ সিন্ধুর রিপোর্ট। দেশ এগিয়ে নিতে জনসংখ্যার প্রায় 2/3 কর্মক্ষম জনগোষ্ঠী নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শক্তিতে বলীয়ান বাংলাদেশ এই অবস্থান ধরে রাখবে আরো 3 দশক। কিন্তু স্বপ্ন দেখার সাহস জোগাবে যারা, সেই উপার্জনক্ষম জনগোষ্ঠীর দক্ষতার অভাবেই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়ন। কারণ কর্মসংস্থানের যে সীমিত সুযোগ,
তা পূরণে ব্যর্থ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বরং উচ্চশিক্ষিতের মধ্যেই বেকারত্বের হার বেশি। অনার্স মাস্টার্সে যে পড়াশোনাটা করি ওইটা আমরা আমাদের যে জব ক্ষেত্র ওই অনুযায়ী দরকার ওইটা আমাদের বাজারে নাই। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এখন আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে চাকরি করব, আমাদের ফ্যামিলি এক্সপেকটেশন যে চাকরি করবে। শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে একটু কর্মমুখী করলে আমাদের জন্য ভালো হবে এবং সকলের চাকরির ব্যবস্থা হবে। উচ্চশিক্ষা সবসময় সীমিত পর্যায়ের শিক্ষা। আমাদের বৃদ্ধি করতে হবে এই বৃত্তিমূলক কারিগরি শিক্ষার ক্ষেত্র, সম্প্রসারিত করতে হবে এই জায়গাটি, যেখানে অধিক সংখ্যক শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারব। তবে তার চেয়েও আশঙ্কার কথা 15 থেকে 29 বছর বয়সী তরুণদের 25% নিষ্ক্রিয়, আর 15 থেকে 25 বয়সীদের হিসাব ধরলে 40%ই পুরোপুরি বেকার। এদের কোনো কাজ তো জুটছেই না, নেই কোনো শিক্ষা বা প্রশিক্ষণও, যার কারণে গতি হারাচ্ছে উন্নয়ন। আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে আমার উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে গেলে আমাকে দক্ষ শ্রমিক, দক্ষ প্রশাসক আমার পেতে হবে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা একটা বড় একটা ভূমিকা পালন করবে। এর সাথে প্রযুক্তি। অ্যাডভার্টাইজমেন্ট করি একটা ম্যানেজারের জন্য, একটার জন্য আমি 2000 অ্যাপ্লিকেশনের উপর পাই। কিন্তু আমি যদি আজকে পেপার মিল বা সিমেন্ট মিল কিংবা আমাদের অন্যান্য মিলের যদি আমি টেকনিক্যাল লোক খুঁজি, আমি অ্যাপ্লিকেশন পাই না। শিক্ষা ও শিল্প চাহিদার সমন্বয় করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। আগামী দিনের যেসব শিল্প, কারখানা, অর্থনীতির প্রয়োজনীয়তা, চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। এই দক্ষ শ্রমিক সৃষ্টি করে প্রযুক্তির সাথে তাকে সমন্বয় করে উৎপাদনশীলতা বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো বাংলাদেশের অর্থনীতির। টেকনিক্যাল লোক বিদেশ থেকে আনতে হয়। আজকে $6 বিলিয়ন চলে যাচ্ছে তাদের বেতন দিতেই। আজকে তো শিল্প যদি এটা 10 গুণ বাড়ে তাহলে ওটাই 10 গুণ বেড়ে যাবে। এবং আমাদের এডুকেশন সিস্টেমটাকে আমরা চেঞ্জ করব। ক্লাস 8 থেকে টেকনিক্যাল অল্প একটু হবে, ক্লাস 12 থেকে 70% ছেলে মেয়েরা টেকনিক্যাল চলে যাবে। এই হাত কাজে লাগাতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ভবিষ্যৎ কাণ্ডারি গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা স্তর থেকেই পাঠ্যসূচি আধুনিকায়নও সময়ের দাবি। কিন্তু তা যেন পেছনের দিকে না টানে, সেদিকে নজর দেওয়া জরুরি। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বায়ন বিরোধী মনোভাব দূরীকরণ এবং হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিমালাই হবে এবছর বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF সম্মেলনের মূল আলোচ্য বিষয়। 17 থেকে 20 জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের দাভোসে বসবে বিশ্ব নেতাদের বৈঠক। শিল্প বান্ধব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন চীন সহ এশিয়ার দেশগুলোর সাথে বজায় রাখবেন অর্থনৈতিক সুসম্পর্ক। এমনকি মেক্সিকো এবং বেইজিং এর জন্য শুল্ক হার কমানোরও ইঙ্গিত দেন তিনি। তাই স্বাভাবিকভাবেই নতুন মার্কিন নীতিমালা কি হতে পারে তা নিয়ে সম্মেলনে হবে বিশদ আলোচনা। এবারই প্রথম WEF সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রশাসন থেকে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে থাকছে না জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 4 দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ যোগ দিচ্ছেন 3000 অতিথি। 2017 সালের মূল প্রতিপাদ্যই হল সংবেদনশীল এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন নেতৃত্ব। বিভিন্ন দেশে অস্থিরতা মন্দার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে এই থিম। কিভাবে পারস্পরিক সহযোগিতায় বৈশ্বিক সরকার কাঠামো, অর্থনৈতিক উন্নয়ন এবং মানব কল্যাণে একটি সম্প্রদায় গড়ে তোলা যায়, সেটাই হবে সম্মেলনের মূল লক্ষ্য। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 দিনের সফরে রাত 10টা নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। দাভোস সম্মেলনের প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনায় অংশ নেবেন দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, নেদারল্যান্ডস ও পেরুর সরকার প্রধানরা। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরবেন অংশগ্রহণকারী ব্যবসায়ী ও বহুজাতিক কোম্পানির বিনিয়োগকারীদের কাছে। বিদায়ী বছরে বড় অর্থনীতির দেশে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। বলা হচ্ছে এই তালিকায় যুক্ত হবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ব্রাজিলের নাম। বড় অর্থনীতির প্রবৃদ্ধি কমার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। বিদায়ী বছরে বিশ্ব জিডিপিতে প্রবৃদ্ধি হবে 2.3%।
বিশ্বব্যাংক বলছে বিশ্ব বাণিজ্যে স্থবিরতা, বিনিয়োগে মন্দা, অনিশ্চিত বাণিজ্য নীতির কারণে এই অবস্থা তৈরি হবে। তবে পরিস্থিতি বদলাতে পারে চলতি বছর। সংস্থাটির মতে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রাম্প প্রশাসন কি ধরনের নীতি নেবে তা এখনো পরিষ্কার নয়। তাই বিশ্ব অর্থনীতির অনেক কিছু নির্ভর করছে মার্কিন নীতির ওপর। দিন দিন জনপ্রিয় হচ্ছে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার। পরিবেশ বান্ধব হয়, বাড়ছে আগ্রহ। সুলভ মূল্যে বাহারি সব পাট পণ্য কিনতে বাণিজ্য মেলার স্টলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ভালো সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারাও। তবে চাহিদার তুলনায় স্টল সংখ্যা সীমিত বলে মনে করেন উদ্যোক্তারা। দিন গড়ানোর সাথে সাথে জমে উঠছে বাণিজ্য মেলা, বাড়ছে বেচাকেনাও। মেলায় হাজারো পণ্যের ভিড়ে পাটজাত পণ্যের দিকে নজর শৌখিন ক্রেতাদের। তুলনামূলক সস্তায় বাহারি ডিজাইনের এসব পণ্য কিনতে স্টলগুলোতেও বেশ ভিড়। দাম মান সবকিছু মিলিয়েই ভালো এটার, কারণ আমরা চাচ্ছি যে এইসব জিনিস কিনি আমরা, দেখতে মানে আকর্ষণীয় এবং বেশ অনেকদিন চলে। দাম মান এটা স্বাভাবিক, দেশের প্রচলিত যে ধারা অনুযায়ী সেই অনুযায়ী মোটামুটি ভাবে পসিবল আর কি। খুচরা ক্রেতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান থেকেও পাট পণ্য সরবরাহের আদেশ পাচ্ছেন উদ্যোক্তারা। কাস্টমার অনেকে আছে যারা দেখতেছে, কিনতেছে, তো অনেকে দেখে যেতেছে যে পরবর্তীতে নেক্সট টাইম মানে নিবে। হ্যান্ডব্যাগ আছে, পার্স আছে, ওয়াটার ফ্রুট আছে। 15-20 দিন পরে একটু বেচা কিনা আমাদের সেলটা বাড়ে। এবারে আশা করছি যে 15-20 দিন পরে সেলটা বাড়বে। তবে মেলায় এসব পাটজাত পণ্যের স্টলের সংখ্যা মাত্র 8 থেকে 10টি। এ নিয়ে সীমাবদ্ধতার কথা জানালো জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি। আমাদের এন্টারপ্রেনার প্রায় 1000-এর উপরে এনলিস্টেড এন্টারপ্রেনার, কিন্তু আমরা মাত্র 26টা এন্টারপ্রেনারকে দিতে পারছি এবং বিরাট কম্পিটিশন এখানে। কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের একটা বেশি প্যাভিলিয়ন দেওয়ার নির্ণয়। পাট পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে ভবিষ্যতে বেশি সংখ্যক স্টল বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহাইব, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমার এই ছিল ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর। জোহর ফিরছে আপনার কাছে। তো অনেক ধন্যবাদ। বেশ কয়েকটি খবর, গুরুত্বপূর্ণ খবর আপনি জানিয়েছেন। দর্শক, এর সঙ্গে দুপুরে বাংলাদেশ থেকে নিচ্ছে আরো একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি।